হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বা সঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভকর মণ্ডল শুরু করছি তোমাদের দশম শ্রেণী ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল নম্বর 3। এর আগে মডেল 1 এবং 2 ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে এই ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যত দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফিজিক্যাল সায়েন্সের মডেল 3 এর গ্রুপ এ গ্রুপ বি এর সমস্ত কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ এর সমস্ত কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম করানো হবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেশন হতে চলেছে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর মধ্যে সবথেকে উষ্ণতম স্তর কোনটি হচ্ছে? উষ্ণতম স্তর হচ্ছে অপশান ডি, একের অপশান ডি, গ্রুপ এ অপশান ডি। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রটির প্রকৃতি কিরূপ? বয়েলের যে লেখচিত্র পিভিপি লেখচিত্র কিরূপ হবে? অপশান এ, বি, সি, ডি কোনটার মতো দেখতে হবে? উত্তর হবে অপশান বি, অর্থাৎ পিভিপি লেখচিত্র হবে। এটা পিভি অ্যাক্সিস হবে, এটা পি অ্যাক্সিস হলে পি অক্ষের সমান্তরাল হবে পিভিপি লেখচিত্র। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে প্রমাণ চাপ উষ্ণতায় 112 ml O2 এর ভর কত হবে? প্রমাণ চাপ উষ্ণতায় 112 ml O2 এর ভর কত হবে? আমরা জানি 22.4 লিটার, অর্থাৎ 22,400 এর ভর কত হবে? ওই 32 গ্রাম হয়। তবে 1.002 এর ভর কত আসবে? ভর আসবে 0.016 গ্রাম, 0.016 গ্রাম। আসে কত? 22,400 ml এর ভর কত হয়? ভর হয় 32 গ্রাম। একে কত আর 112তে কত যদি আমরা বের করি আসবে কত? 0.16 গ্রাম আসবে উত্তর। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি পারদ থার্মোমিটারকে হঠাৎ গরম জলে ডোবালে পারদের সূত্র মানে পারদের যে নল সেটা কি করবে? উপরে উঠবে, প্রথমে একটু উপরে উঠবে, তারপরে নামবে, কিছুক্ষণ স্থির থাকবে, পরে উপরে উঠবে। এবং ডি বলেছে উঠে গিয়ে আবার নামবে। অ্যাকচুয়াল উত্তর কি হবে? উত্তর হচ্ছে প্রথমে একটু নামবে, তারপর উপরে উঠবে। কারণ কি? কারণ জলের ক্ষেত্রে কি হয়? উত্তর হচ্ছে 4 নম্বর অপশান ডি হবে। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? 5 নম্বর কোশ্চেন বলেছে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি কি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের জন্য যে বর্ণের বিচ্যুতি সব থেকে কম হয় সেটি কোন বর্ণ? সেটি হচ্ছে লাল বর্ণ। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন বলেছে হাইপারমেট্রোপিয়ায় ক্ষেত্রে চোখের লেন্স প্রতিবিম্ব গঠন করে। হাইপারমেট্রোপিয়ায় চোখের লেন্স প্রতিবিম্ব গঠন করে অপশান এ রেটিনার ওপর, অপশান বি রেটিনার সামনে, অপশান সি রেটিনার পিছনে, অপশান ডি কোনোটিই নয়। কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হয় অপশান সি রেটিনার পেছনে, রেটিনার পেছনে। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ কি দিয়ে দেখো। 7 নম্বর এমসিকিউ দিয়েছে যে 7 নম্বর এমসিকিউ বলেছে যে 3 ওহম ও 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধের মান কত হবে? 3 এবং 6কে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তাদের তুল্য রোধের মান হবে 2 ওহম। 2 ওহম কারণ আমরা জানি কি দুটো গুণ করে গুণফল বাই যোগফল। গুণফল বাই যোগফল কত হচ্ছে? গুণফল বাই যোগফল করছে 18/9 মানে 2 ওহম। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। বলেছে লেন্সের সূত্র থেকে জানতে পারা যায়, লেন্সের সূত্র থেকে জানতে পাওয়া যায় অপশানে আবিষ্ট তড়িৎচালক বলের মান, অপশান বি আবিষ্ট প্রবাহ মাত্রার মান, অপশান সি বলেছে আবিষ্ট প্রবাহের অভিমুখ, আর অপশান ডি বলছে আবিষ্ট প্রবাহের মান এবং অভিমুখ। যে কোনটা জানতে পারা যায়? লেন্সের সূত্র থেকে কোনটা জানতে পারা যায়? আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের প্রবাহ মাত্রার মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ এবং আবিষ্ট প্রবাহের মান এবং অভিমুখ। তো কোনটা আমরা জানতে পারি? লেন্সের সূত্র থেকে জানতে পারি আবিষ্ট প্রবাহের অভিমুখ, অপশন সি আবিষ্ট প্রবাহের অভিমুখ সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলেছে? 9 নম্বর মাঝারি ভরের নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। মাঝারি ভরের নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত হয়? বেশি হয়, কম হয়, 0 হয় না অসীম হয়? 9 নম্বর কোশ্চেনের উত্তর হবে 9 নম্বর কোশ্চেনের উত্তর হবে বেশি হয়, অপশান এ বেশি হয়। তাহলে কোশ্চেন নম্বর 10 কি বলেছে? কোশ্চেন নম্বর 10 দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে সর্বোচ্চ আয়নন বিভব সম্পূর্ণ নিষ্ক্রিয় মৌলটি কোনটি?
সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি কী হবে? অপশান এতে আছে নিয়ন, অপশান বিতে আছে আর্গন, অপশান সিতে আছে হিলিয়াম, অপশান ডিতে আছে ক্রিপ্টন। উত্তর হবে কি? উত্তর হবে হিলিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর কত? 11 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? এই যে 4টে অপশান দেওয়া আছে NaCl, NaH, CaCl2 এবং H2O এর মধ্যে আয়নীয় নয় হচ্ছে H2O। 12 নম্বর প্রশ্ন কি আছে? 12 নম্বর প্রশ্ন বলেছে তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার। অপশান এ দ্রুত বিক্রিয়া, অপশান বি প্রশমন বিক্রিয়া, অপশান সি জারণ বিজারণ বিক্রিয়া, অপশান ডি আছে প্রতিস্থাপন বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ কোন ধরনের বিক্রিয়া? তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত? 13 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর এমসিকিউ বলেছে যে লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাপ কত হয়? 25%, 33%, 35% না 45%? অপশান উত্তর হবে সি 35%। নেক্সট 14 নম্বর এমসিকিউ কি বলছে? 14 নম্বর এমসিকিউ বলছে ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কী হবে? Al, বি আছে Zn, সি আছে Fe, ডি আছে Cu। তার মধ্যে আমাদের সঠিক উত্তর কী হবে? ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে এ, অপশান এ অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর এমসিকিউ অর্থাৎ শেষ এমসিকিউ বলেছে একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ কি? একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হবে কি? এর মধ্যে যেগুলো আছে তার মধ্যে জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড। পলিল্যাকটিক অ্যাসিড। এগুলো হলো তোমাদের গ্রুপ এ এর এমসিকিউ। এবারে গ্রুপ বিতে তোমাদের 21খানা এসিও টাইপ কোশ্চেন রয়েছে। তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করানো হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো 1 নম্বর কোশ্চেন 2-1 এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের পরিচিত গ্রুপে শেয়ার করে দেবে এবং তোমাদের ভাইদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক দেবে এবার মাধ্যমিক দেবে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। 2-1 এমন একটি শক্তির উৎসের নাম লেখো যার উৎস সূর্য নয়। এমন একটি উৎসের নাম লেখো যার উৎস সূর্য নয়। সূর্য নয়, উত্তর কী হবে? জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি হবে যার উৎস সূর্য নয়, কিন্তু সূর্যের কারণে এটা হতে পারে জোয়ার ভাটা শক্তি, নইলে তোমরা বলতে পারো কি ভূতাপ শক্তি। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন বলেছে যে ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এটি কি সত্য না মিথ্যা? এটি সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? এটাকে ল্যাপস রেট বলে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ল্যাপস রেট। এটাই ভাবছিলাম কি বলা এটাকে ল্যাপস রেট বলা হয়। তারপরে কোশ্চেন নম্বর 3 কি বলেছে? বলেছে 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI-তে মান কত? 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI মান কত? তবে 1 মোল ক্ষেত্রে PV/T এর মান কত হচ্ছে? PV/T মানে কি? আমরা জানি PV সমান কত? NRT আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে PV/T বলেছে, PV/T সমান কত হবে? হবে NR হবে। এবার 1 মোলের ক্ষেত্রে কত? 1 মোল যখন বলে দিয়েছে না, 1 মোল যখন বলে দিয়েছে এটাই মান হচ্ছে আর। আর এর SI-তে মান কত? SI-তে মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট কোশ্চেন নম্বর 4 সত্য আছে, হ্যাঁ অথবা আছে এখানে 2-3 অথবা কিছু চার্লসের সূত্রের লিখিতটি ভিটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র, চার্লসের সূত্রে এটা টি অক্ষ ধরি আমরা, এটা যদি ভি অক্ষ ধরি আমরা, ভিটি লেখচিত্রটা হয় কেমন? এইরকম দেখতে হয়, অর্থাৎ মূল বিন্দু 0,0 বিন্দুগামী হয়, অর্থাৎ উষ্ণতাকে 0 বিন্দুতে ছেদ করেছে। তারপরে কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে গ্যাসের কোন দুটি ধর্মের সাহায্যে গ্যাসের অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়? গ্যাসের কোন দুটি ধর্মের সাহায্যে গ্যাসের অণুগুলি যে গতিশীল সেটা প্রমাণ করা যায়? 1 নম্বর কি? গ্যাসের ব্যাপন ধর্ম। কি ধর্ম? ব্যাপন ধর্ম। আর 2 নম্বর কি? 2 নম্বর ও গ্যাসের চাপ বলতে পারো, গ্যাসের চাপ। তারপরে কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দেখে দেখো। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে
তাপ প্রয়োগে আয়তন কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। তাপ প্রয়োগে আয়তন কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। তাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় এমন একটি পদার্থ হলো কি? পিতল। পিতল। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন বলেছে একটি আলোকরশ্মি কোন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? কোনো একটি আলোকরশ্মি একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আপতন কোণের মান কত হবে? আপতন কোণের মান হবে 0। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন হচ্ছে একটি সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর মান কত? সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর মান হচ্ছে অসীম। দূরবিন্দুর মান কত? অসীম। নেক্সট কোশ্চেন নম্বর এর একটা অথবা রয়েছে। অথবাতে কি আছে? 2-এর সাথে অথবা। রামধনু যখন গঠিত হয় তখন সূর্য কোন দিকে অবস্থান করে? রামধনু যখন গঠিত হয় সূর্য তখন কোন দিকে থাকে? রামধনু যখন গঠিত হয় সূর্য তখন বিপরীত দিকে অবস্থান করে, অর্থাৎ যেদিকে সূর্য থাকবে তার বিপরীত দিকে রামধনু তৈরি হবে, অর্থাৎ সূর্যের বিপরীত দিকে রামধনু গঠিত হয়। সেজন্য রামধনু জেনারেলি পূর্ব ও পশ্চিম আকাশে দেখা যায়। সকালের দিকে দেখা গেলে সেটা কোন আকাশে হবে? পশ্চিম আকাশে হবে, এবং বিকেলের দিকে যখন রামধনু গঠন হয় সেটা পূর্ব আকাশে হয়। নেক্সট কোশ্চেন নম্বর কত? 8 নম্বর কোশ্চেন বলেছে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কি রূপে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা হ্রাস পায়। 9 নম্বর কোশ্চেন বলেছে ফিউজদারের উপাদান কি? ফিউজদারের উপাদান হচ্ছে টিন ও সীসা। নেক্সট কোশ্চেন নম্বর 2-এর অর কি বলেছে? বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। কোশ্চেন নম্বর 10 বলেছে কত? শূন্যস্থান পূরণ করো। ইউরেনিয়াম 92-235 কি বলেছে? ইউরেনিয়াম 92-235 যোগ N01 থেকে কি উৎপন্ন হবে? ড্যাশ। এখানে দেওয়া আছে কত? ক্রিপ্টন 92-36 যোগ নিউটন 301 প্লাস শক্তি। তো আমাদের এই যে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থান হবে অ্যাকচুয়ালি হবে বেরিয়াম BA 141, এগুলো যোগ করে দেখো 141 আসবে এখানে। তারপরে কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে বলেছে কি? 11 নম্বর কোশ্চেনে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 11 নম্বর কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 1 নম্বরে বলেছে যে একটি সন্ধিগত মৌল। তো এইদিকে যে অপশনগুলো দেওয়া আছে ভোল্টামিটার, NO, FR এবং নিকেল, এর মধ্যে সন্ধিগত কোনটা? সন্ধিগত হচ্ছে নিকেল। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে তেজস্ক্রিয় কিন্তু স্বল্পস্থায়ী ক্ষার ধাতু হলো ফ্রান্সিয়াম FR। 3 নম্বর কি বলছে? তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রকে কি বলা হয়? তড়িৎ ব্যবহৃত পাত্রকে বলা হয় ভোল্টামিটার। 4 নম্বরে কি আছে? 4-এ আছে অ্যামোনিয়ার অনুঘটিক জারণে উৎপন্ন হয় NO। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 12 নম্বর কোশ্চেনে বলেছে নিয়নের সমইলেকট্রনীয় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংকেত লেখো। নিয়নের সমইলেকট্রনীয় ক্যাটায়ন কে হবে? নিয়নের ইলেকট্রন কত? নিয়ন হচ্ছে 10, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10, তো নিয়নের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। 10টি ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন কে হবে? ক্যাটায়ন হবে Na+, Mg2+, Al3+, এগুলো হচ্ছে সমইলেকট্রনের ক্যাটায়ন। এগুলো কি? ক্যাটায়ন। আর সমইলেকট্রনের অ্যানায়ন কোনগুলো হবে? অ্যানায়ন হবে 10-এ, তাই তো? 10-এর সমইলেকট্রন হচ্ছে O2-, F-, N3-, এগুলো হচ্ছে সমইলেকট্রনীয় অ্যানায়ন। কার? নিয়নের। নেক্সট কোশ্চেন কত? নেক্সট হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? উত্তর হবে তড়িৎ শক্তি। তারপরে অথবা 2-13 অথবা কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। ক্যাথোডে H+ এর আধান মুক্তির প্রবণতা Na+ অপেক্ষা কম না বেশি? শূন্যস্থান দিয়েছে, কম না বেশি হবে? উত্তর হবে কম। নেক্সট কোশ্চেন নম্বর কত? 14।
14 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে সত্য মিথ্যা লেখো। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী কিন্তু H2S এর জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী। এটি সত্য না মিথ্যা হবে? এটি সত্য না মিথ্যা হবে? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর কত? 15 নম্বর কোশ্চেন বলছে ইনভারের উপাদানগুলি শতকরা সংযুক্তি লেখো। ইনভারের উপাদানগুলি শতকরা সংযুক্তিতে কে কে থাকে? ইনভারে থাকে লোহা কত পার্সেন্ট? লোহা থাকে ইনভারে মেন উপাদান, লোহা হচ্ছে 64% ইনভারে লোহা থাকে। আর থাকে কি? আর হচ্ছে নিকেল থাকে, নিকেল থাকে কত পার্সেন্ট? 36%। তারপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 16 নম্বর প্রশ্নে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের কার্বন বিজারণে জিঙ্ক তৈরি হয়। 17 নয় অথবা আছে 2-16 অথবা কোশ্চেনে কি বলেছে, সত্য অথবা মিথ্যা লেখো। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, এটি সত্য না মিথ্যা? 2-16 অথবা দেওয়া আছে, এটা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, ম্যাগনেটাইট হচ্ছে কার আকরিক? ম্যাগনেটাইট হচ্ছে লোহার আকরিক। হ্যাঁ, মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর কত? 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে CH3 CH2 CH COOH, এখানে দেওয়া আছে কত? OH, এখানে দেওয়া আছে OH। এবার দেখো এর IUPAC নাম জানতে দিয়েছে। এই যৌগটির IUPAC নামকরণ তোমাদের সিলেবাসে নেই, তোমাদের মাধ্যমিক সিলেবাসে এই যৌগের IUPAC নামকরণ নেই। তবু যেহেতু এখানে কোশ্চেন দিয়েছে আমি করিয়ে রাখছি, তোমরা দেখে নিও কীভাবে হয়। দেখো এই ধরনের যৌগে দেখো দুটো কার্যকরী মূলক করা আছে, একটা হচ্ছে COOH অ্যাসিড কার্যকরী মূলক, একটা হচ্ছে OH অ্যালকোহল কার্যকরী মূলক বা OH কার্যকরী মূলক, যার জন্য নামকরণ হয় কি? নামকরণের শেষে অল শব্দ যুক্ত হয়। আর COOH এর ক্ষেত্রে ওইক অ্যাসিড যুক্ত হয়। তবে এক্ষেত্রে আমরা কোনটাকে ধরবো? আমাদের নিয়মে রয়েছে IUPACতে যদি দুটো কার্যকরীমূলক উপস্থিত থাকে তখন একটা প্রধান কার্যকরীমূলক হয় আর একটা অপ্রধান, অর্থাৎ সেটা প্রতিস্থাপক রূপে যোগ হয়। তো এখানে প্রধান হচ্ছে কোনটা? COOH হচ্ছে প্রধান কার্যকরীমূলক। এটা কি? প্রধান কার্যকরীমূলক। যেহেতু এটা প্রধান কার্যকরীমূলক তাই IUPAC নাম কি হয়? IUPAC করি ভালো করে। কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেন আছে CH2OH, ভেঙে লিখছে এইভাবে। তারপরে CHOH, তারপরে আছে COOH। এই তো এখানে দেখো, এখানে আছে এইটা আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ না, এর জন্য কি আছে? ওইক অ্যাসিড আসে। এটা আছে অল গ্রুপ, দুটো OH আছে, দুটো অল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ। তো এর জন্য কি নামকরণ হয়? নামকরণ দেখো দুটো কার্যকরীমূলক থাকার জন্য একটাকে প্রধান ধরতে হয়। তো এখানে প্রধান হিসেবে কে থাকে? এটা হচ্ছে প্রধান কার্যকরীমূলক হিসেবে অর্জন করে। এদের তো এটা তোমাদের সিলেবাসে নেই, ক্লাস 11-এ রয়েছে। ওখানে তোমাদের পুরোপুরি ছক করে বলা আছে এবং কোনটা প্রধান হবে কোনটা অপ্রধান হবে তারও একটি সিরিজ হয়। তো এখানে প্রধান হয় কোনটা? COOH, এটা হয় অপ্রধান। অপ্রধান যখন হয়ে যাবে এটার নামকরণের ক্ষেত্রে, এর নামকরণে কী আসবে? নামকরণের ক্ষেত্রে আসবে হাইড্রক্সি শব্দ। কী শব্দ? OH এর জন্য কী আসবে তখন? হাইড্রক্সি। তো অপ্রধান হলো হাইড্রক্সি এবং সেটা কী রূপে থাকলো? প্রতিস্থাপক রূপে থাকলো। এবং IUPAC নোমেনক্লেচারে তোমরা জানো প্রতিস্থাপকের নাম সবার আগে বসে। এখানে কটা প্রতিস্থাপক আছে? দুটো OH আছে। কত নম্বর কার্বনে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যদি আমরা নাম্বারিং করি 2 নম্বর কার্বনে এবং 3 নম্বর কার্বনে দুটো হাইড্রক্সি গ্রুপ রয়েছে। তো এর নামকরণ হবে 2,3। দুটোর জন্য কী শব্দ আসে? ডাই শব্দ। তো 2,3 ডাই হাইড্রক্সি 2,3 ডাই হাইড্রক্সি। এবং কার্বন কটা? তিনটের জন্য হচ্ছে প্রোপ, আর COOH জন্য ওইক অ্যাসিড। তো কী হবে? প্রোপানোইক অ্যাসিড। তো এই যৌগের নামকরণ কি আসলো? এই যৌগের IUPAC নাম আসলো 2,3 ডাই হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। এই ধরনের তোমাদের নামকরণ তোমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বরের কোশ্চেনও আর একটা IUPAC নামকরণ দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন তোমাদের দেবে ছোটো ছোটো কোশ্চেন পরীক্ষায়। CH3 CH11 CH2, এর IUPAC নাম কী হবে? এ দেখো নাম্বারিং করলে 1, 2, 3, টোটাল কার্বন কটা? 3টে কার্বন। 3টে কার্বনের জন্য কী শব্দ হয়? প্রোপ যোগ। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। হ্যাঁ, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। 1 আর 2 এর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে কি নাম হয়? ইন, হর্ষই দন্তন্য। যোগ্য লিখে আসলো, নামকরণ আসলো প্রোপিন। তো এই যৌগটার IUPAC নাম কি আসলো? প্রোপিন।
বা অনেক জায়গায় তোমরা বলতে পারো এটার নাম 1 প্রোপিন, 1 প্রোপিনও বলতে পারো, অথবা অনেক জায়গায় তোমাদের লেখা থাকতে পারে প্রোপ 1 ইনু লেখা থাকতে পারে, সবগুলো একই। হ্যাঁ, সবগুলো এই আইপিসি নেমের। নেক্সট কোশ্চেন নম্বর অথবা আছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 2018 অথবা। 2018 অথবাতে কি বলেছে? বলেছে যে ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের একটি করে সমগণীয় যৌগের সংকেত লেখো। ইথেন কি? ইথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথেন হচ্ছে কার মধ্যে পড়ে? ইথেন হচ্ছে অ্যালকেন সিরিজে পড়ে। তাই ইথেনের একটি সমগণীয় যৌগের শ্রেণীর সংকেত হলো কোনটা লিখতে পারো আমরা? C3H8 লিখতে পারি। ঠিক আছে, C3H8। ইথেনের জন্য এটা হতে পারে। ইথিলিনের জন্য কি হবে? ইথিলিন কি? ইথিলিন হচ্ছে অ্যালকিন টাইপ। এর সাধারণ সংকেত কত? এর সাধারণ সংকেত CnH2n+2। এর সাধারণ সংকেত CnH2n। যদি এর ইথিলিন দেওয়াই আছে C2H4, তো আমরা C3H6 করতে পারি। সমগণ শ্রেণী ঠিক। এটা হচ্ছে অ্যালকিন, এটা অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, এটা গেল কি অ্যালকিন, আর দেওয়া আছে C2H2। এটা রাখেছি, এটা হচ্ছে অ্যালকাইন। এটা কি? অ্যালকাইন, যার সাধারণ সংখ্যা CnH2n-2। তো এর একটা সমগণী শ্রেণীর উদাহরণ কি হবে? C3H4 হবে। এই গেল তোমাদের কত নম্বর? গ্রুপ বি এর 21খানা কোশ্চেন। এরপরে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিছু কিছু কোশ্চেন, অর্থাৎ মেনলি ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেনগুলো করানো হবে। দেখো প্রথম কোশ্চেন গ্রুপ সি এর ম্যাথ কোথায় আছে? প্রথম আছে 3-2 অথবা। গ্রুপ সি কোথায় আছে? 3-2 অথবা। গ্রুপ সি এর 3-2 অথবাতে কি আছে দেখো, কোশ্চেন পড়ো ভালো করে। কি বলেছে? বলেছে একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হলো। কি বলেছে? বলছে একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা যদি 75 সেমি হয়, জলের গভীরতা কত? দেওয়া আছে, উষ্ণতা স্থির আছে। তো এই অঙ্কটা করতে হলে আমরা কি করে করব? ধরে নিই, প্রথমে ধরি হ্রদের উচ্চতা। হ্রদের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8 সেমি। সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে? সুতরাং বলতে পারি যে হ্রদের তলদেশের চাপ কত আমরা বের করে নিই আগে। হ্রদের তলদেশের চাপ ইজিক্যাল টু কত? চাপ ইজিক্যাল টু বায়ুমণ্ডলীয় চাপ যোগ 8 সেমি গভীর জলস্তম্ভের চাপ। কার চাপ? জলস্তম্ভ চাপ হলো। এখান থেকে আমরা পরের লাইনে কি লিখতে পারবো না, বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে? বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 75 সেমি, এইচজি দেওয়া আছে, যোগ এখানে কত হবে? এইচ বাই, এটা তো জল থেকে জলের ঘনত্ব কত? 1। জলের ঘনত্ব কত? 1। জল থেকে যদি আমরা পারদের ঘনত্ব ট্রান্সফার করি, কত দিয়ে ভাগ করতে হবে? আমাকে 13.6 দিয়ে ভাগ করতে হবে, কারণ জলের ঘনত্ব 1 এবং পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, এবং জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। সেই জন্য আমাদের এখানে যেহেতু জলস্তম্ভের চাপকে যদি আমরা পারস্তম্ভের চাপে কনভার্ট করি, তখন কত দিয়ে ভাগ করতে হবে? 13.6, অর্থাৎ পারদের ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে, এত সেমি এইচজি। টোটাল আমরা জলদেশের যে চাপটা, মানে হ্রদের নিচের যে চাপটা, সেটা একটা নির্দিষ্ট এককে পেয়ে গেছি। কততে আমরা? না, এইচজি চাপে পেয়ে গেছি। তো এটার মান কত হলো? 75 যোগ এইচ বাই 13.6 সিএম এইচজি। এটা পেলাম কি? এটা হলো হ্রদের তলদেশের চাপ। আর হ্রদের তলদেশের চাপ মানে কি? এটা P1 বলতে পারি আমরা। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে আমরা P1 দিয়ে ধরতে পারি। এবারে হ্রদের ওপরের চাপ মানে জলের উপরের, এটা কি? জলের উপর মানে কি? জলের ওপর চাপ যদি আমরা P2 ধরি, P2-র মান কত হবে না 75 সেমি এইচজি, কারণ এটা 75 সেমি এইচজি দেওয়া আছে। এবার ধরে নেব কত? ধরে নেব যে যখন বায়ুর বুদবুদটি কোথায় ছিল? হ্রদের তলদেশে ছিল,
যখন বুদ্বুদটি হ্রদের তলদেশে ছিল তখন আয়তন কত ধরে নিত, তখন আয়তন ধরে নিলাম V1। যখন বুদ্বুদটি হ্রদের উপরে আসবে তখন আয়তন 6V1 ধরে নিলাম দুটো। আয়তন থেকে 6 গুণ বলেছে তো, না নিচে যত ছিল উপরে উঠলে তার কত গুণ হবে, 6 গুণ বলা আছে, 6V1 ধরে নিলাম। এবার আমরা সূত্র লাগাবো কি, P1V1 = P2V2। অপরিবর্তিত উষ্ণতায় আমরা কি জানি, আমরা জানি অপরিবর্তিত উষ্ণতায় কি হয়, P1V1 = P2V2। এখানে মান বসাও। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 75 যোগ H/13.6 ইন্টু V1 = P2 মান হচ্ছে 75 গুণ কত 6V1। V1 ক্যান্সেল আউট হলো দুই দিক থেকে। তো এখান থেকে আমরা যদি H এর মান বের করি, H এর মান কত আসবে, H/13.6 কত আসবে, 675 বিয়োগ এদিকে একটা 75 যাবে, এটা কাছে 75 গুণ 6 বিয়োগ 75 আসে না, তো এখানে আমরা 75 গুণ 5 ডিরেক্ট লিখতে পারি। তো 75কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 75 গুণ 5। তো H সমান কত লিখতে পারি আমরা, এখানে এদিকটা হলো 75 গুণ 5 আসলো, এটা 75 গুণ 5 আসলো গুণ 13.6 গুণ করলে কত আসবে, এটা টোটাল গুণ করলে আসবে যে 49 সেমি। তো এর মান কত, এর মান হচ্ছে 49.5 মিটার। তো উত্তর পেলাম আমরা কত, হ্রদের গভীরতা কত পেলাম, হ্রদের গভীরতা পেলাম 49.5 মিটার। অতএব হ্রদের গভীরতা 49.5 মিটার। দেখো কোশ্চেনটা আবার দেখে নাও ভালো করে। বলেছে যে একটি হ্রদের তলদেশে একটি বায়ুর বুদবুদ জলের উপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা 75 সেমি হলে হ্রদের গভীরতা কত। তো এই অঙ্কটা ভালো করে একবার দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রথমে কি হ্রদের উচ্চতা ধরে নিলাম H, তারপরে হ্রদের তলদেশে চাপ বের করে নিলাম, P1 সমান কত 75, H প্লাস এটা বেরোলো। তারপরে হ্রদের উপরের চাপ বের দেওয়া আছে 75 এটা, আর আয়তন ধরলাম হ্রদের নিচে কত V1, উপরে উঠলে 6V1, যেহেতু 6 গুণ বলে দিয়েছে। তারপরে এটা আমি P1V1 = P2V2 সমীকরণে বসালাম, বসে মান আসলো 49.5 মিটার। এরপরে নেক্সট কোন অঙ্ক আছে, নেক্সট আছে 3.3 অঙ্ক। 3.3 দেখো কি বলেছে, 3.3 বলেছে 5 গুণ 10⁴ হার্জ, 5 গুণ 10⁴ হার্জ কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গ 1.5 প্রতিসরঙ্গের কোনো মাধ্যমে প্রবেশ করলে ওই মাধ্যমে আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ও বেগ নির্ণয় করো। তো আমাদের প্রথম কি করতে পারি, এখান থেকে প্রথম আমরা বের করে নিতে পারি যে শূন্য স্থানে আলোর বেগ দেওয়া আছে, শূন্য স্থানে আলোর বেগ দেওয়া আছে কত 3 × 10⁻। দেখো এই ভিডিওতে কিছুটা লেন্দি হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, একটু আলাদা টাইপের কোশ্চেন। তো শূন্য স্থানে আলোর বেগ এত, কম্পাঙ্ক কত দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে 5 × 10⁴ হার্জ। এখান থেকে আমরা কী বের করতে পারবো, এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। কখন, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বা শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য আসবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড বাই কত, বাই কম্পাঙ্ক 5 × 10⁴। হার্জ মানে মিটার ইনভার্স। এই তো তরঙ্গ দৈর্ঘ্য সমান কি, তরঙ্গ দৈর্ঘ্য সমান তরঙ্গ বেগ বাই কম্পাঙ্ক। কারণ তরঙ্গ বেগ মানে কি, তরঙ্গ বেগ মানে কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য হয়। তারপরে সেটাকে ভাগ করলাম, ভাগ করলে কত 10⁴ কাটলে 10⁴ বাই এত মানে কত, এটা 3000, এটা 30 গুণ কত লিখতে পারি 10³। তার মানে এটা কত 5 দিয়ে ভাগ করলে 6 করলে হচ্ছে কত 6000, কত আসে 6000 মিটার।
সরি হার্জ এটা সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স হ্যাঁ সেকেন্ড ইনভার্স। তো কথা হলো 6000 মিটার আসলো কি এর তরঙ্গ দৈর্ঘ্য, কখন শূন্য স্থানে তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমাদের বলেছে কত, মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলেছে তার তরঙ্গ বেগ এবং কী বের করতে তরঙ্গ দৈর্ঘ্য। তবে মাধ্যমটিতে তরঙ্গ দৈর্ঘ্য সমান কত হবে, তখন সমান হবে 6000 বাই কত, বাই হচ্ছে 1.5 প্রতিসরাঙ্ক, কাটলে কত হবে 4000 মিটার। কী করলো, মাধ্যমটিতে তরঙ্গ দৈর্ঘ্য সমান কত হলো, তরঙ্গ দৈর্ঘ্য শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য বাই প্রতিসরাঙ্ক 4000 মিটার। একইভাবে মাধ্যমটিতে আলোর বেগ কত হবে, আলোর বেগ সমান শূন্যস্থান আলোর বেগ হবে উপরে নিচে প্রতিসরাঙ্ক, শূন্যস্থান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই কত 1.5, কাটলে হচ্ছে 2, তখন কত হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা সূত্রটা লিখে নিই, কিন্তু সূত্রটা কী যাবে, সূত্র হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সমান, বা এটা হবে শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য বাই প্রতিসরাঙ্ক, এটা শূন্যস্থান আলোর বেগ বাই প্রতিসরাঙ্ক, এই গেল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নম্বর 3 অথবা কী দিয়েছে দেখো, আর কি বলেছে কোশ্চেন, বলেছে লেন্সের ক্ষমতা কত, লেন্সের ক্ষমতা দেওয়া আছে প্লাস 2.5 ডায়াপ্টার ডি, 2.5 ডায়াপ্টার মানে মিটার ইনভার্স, ডায়াপ্টার মানে কি মিটার ইনভার্স, বা এটাকে কত লিখতে পারি আমরা 2.5 মিটার ইনভার্স, এটাও বলতে পারি। এবার বলেছে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কী, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে। তা আমরা কি জানি যে লেন্সের ক্ষমতা সমান 1/, ফোকাস দৈর্ঘ্য। তো এখান থেকে ফোকাস দৈর্ঘ্য সমান কত আসবে, ফোকাস দৈর্ঘ্য সমান কত 1/, ক্ষমতা, তো ক্ষমতার মান কত আছে 0.25, তো 1/2.5, এটা কিছু আসছে, এটা আসছে মিটারে। তো মিটার থেকে যদি আমরা সেমিতে কনভার্ট করি কত 100 দিয়ে গুণ হবে, 1/2.5 × 100 গুণ করলে কত উপরে 10, তো কত আসছে গুণ করলে কাটাকাটি করলে 1000 বাই কত 1000/25, কাটলে হচ্ছে 40, কাটলে কত হবে 40 সেমি, এটা সেমি। তাই ফোকাস দৈর্ঘ্য কত হলো, অতএব ফোকাস দৈর্ঘ্য কত আসবে 40 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, তো এর প্রকৃতি কী হবে, এটা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, আর যেহেতু প্লাস সাইন দেওয়া আছে তাই লেন্সের প্রকৃতি কী হবে, যেহেতু প্লাস সাইন দেওয়া আছে তাই লেন্সের প্রকৃতি হচ্ছে উত্তল। কী লেন্স এটা, যেহেতু কি ফোকাস এই ক্ষমতা প্লাস দেওয়া আছে, উত্তরটা কী হবে উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা হলো 3 অথবা। নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে 3-4 নেই, 3-5 নেই, অপশান গ্রুপ বিতে আর কোনো ধরনের কোশ্চেন নেই, সব সহজ কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা হয়তো পারবে, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো আমি গ্রুপ ডিতে চলে যাচ্ছি, গ্রুপ ডি এর কী কোশ্চেন আছে, গ্রুপ ডিতে 3-4-2 আছে, 4-2 4.2 কী বলেছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এইরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। এটি তোমাদের রাসায়নিক গণনার অঙ্ক, আর তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর রাসায়নিক গণনার যত অঙ্ক আছে, মানে সাজেশনের যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক করে দেওয়া আছে, প্লেলিস্টে যাবে, ভিডিওর আমার চ্যানেলে যাবে, চ্যানেলের ডিসক্রিপশনে ঢুকবে, ওখানে গিয়ে দেখবে প্লেলিস্ট করা আছে আলাদা করে, যে সাজেশন রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 দিয়ে করা আছে। 2 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, তবে আমাদের বলেছে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক, তবে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত, একবারে লিখে দিচ্ছি আমরা বিশুদ্ধ জিঙ্ক। তো বিশুদ্ধ জিঙ্ক কত আসবে 50 × অশুদ্ধ আছে কত 35%, তবে ভালো কত 65%, 65/100, তো করলে কত হবে, এটা কাটলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 32 হচ্ছে 65, 32.5 গ্রাম। তো বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত 32.5 গ্রাম। দিয়ে আমাদের পড়তে হবে কোশ্চেন, দেখো এটা গেল কি, এবার সমীকরণ কি, জিঙ্ক প্লাস কার বিক্রিয়া, জিঙ্কের সাথে H2SO4 বিক্রিয়া উৎপন্ন হবে কি ZnSO4 প্লাস H2, তো ব্যালেন্স এটা করাই আছে। তো জিঙ্কের ভর কত আছে 65.5 দেওয়া আছে, এটা 1 মোল জিঙ্ক থেকে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়েছে, আর এর ভর কত 2 গ্রাম।
তারপর এখান থেকে কত পেলাম, যে আমরা লিখতে পারি এখান থেকে 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে H2 পাই কতটুকু, 2 গ্রাম। আমাদের বের করতে কততে, বের করতে হবে যে 32.5-এ 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে H2 পাই 2 × 32.5 বাই 65.5 গ্রাম। এখান থেকে কত আসবে, এখানে কত আসছে, 32 দোকানে কত, 65/65 গ্রাম আসলো এটা। এখান থেকে কত উত্তর আসবে এটাই, এটা ভাগ করলে উত্তর কত আসবে, 1.0.0 0.998 গ্রাম মতো আসবে। এটা হচ্ছে উত্তর। অতএব 0.998 গ্রাম H2 উৎপন্ন হবে। এই গেল তোমাদের 4-2 কোশ্চেন। এরপরে 4-2 অথবাতে আর একটাও কোশ্চেন রয়েছে। 4-2 অথবাতে আর একটাও অঙ্ক রয়েছে। কত, 4-2 অথবা। 4-2 অথবাতে কি আছে দেখো, 4-2 অথবাতে বলেছে অতিরিক্ত লৌহ H2SO4 এর সঙ্গে কি পরিমাণ ফেরাস সালফাইড বিক্রিয়া করলে প্রমাণ চাপ ও উষ্ণতা 11.2 লিটার গ্যাস উৎপন্ন করবে। কার সাথে কার বিক্রিয়া, ফেরাস সালফেটের সাথে H2SO4 প্লাস কার বিক্রিয়া, ফেরাস সালফেট FeS এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, H2S তৈরি হবে, তার সাথে কি তৈরি হবে, FeSO4। এটা ব্যালেন্স করা আছে। তাই ব্যালেন্স করা থাকলে এটা কি বলছে, কি পরিমাণ ফেরাস সালফেট, ধর এটা 1 মোল ফেরাস সালফেটের বিক্রিয়া করে 1 মোল কি তৈরি করে, H2S গ্যাস তৈরি করে। 1 মোল কি করে, H2S গ্যাস তৈরি করে। তো এর বলেছে কত, বলেছে যে কি পরিমাণ ফেরাস সালফেট প্রয়োজন এত 2 লিটার করতে, কি এসটিপিতে। তবে এটা এসটিপিতে এর আয়তন কত, 22.4 লিটার, কিসে 22.4 লিটার কিসে এসটিপিতে। আর ফেরাস সালফেটের ভর কত আসবে, ফেরাসের এফির ভর কত দিয়ে আছে, 56 + 32, 56 + 32 কত, 88 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি এসটিপিতে 22.4 লিটার H2S পাওয়া যায় 88 গ্রাম FeS থেকে, বলতে পারি 88 গ্রাম। একইভাবে আমরা বলতে পারি কত, 11 কতর জন্য, 2 লিটারের জন্য কত পাবো, 88 × 11.2 বাই 22.4, কাটলে এটা কত হবে, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 44। তো কত পেলাম আমরা, 44 গ্রাম FeS দরকার পেলাম। অতএব FeS এর প্রয়োজন, প্রয়োজন কত হবে, FeS এর প্রয়োজন 44 গ্রাম। একটা কোশ্চেন বেরোলো, একটা উত্তর বেরোলো। এর সাথে আর একটা উত্তর কি জানতে চেয়েছে যে প্রাপ্ত গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করো। এই যে 11.2 গ্রাম, 11.2 লিটার, 11.2 লিটার কিসে, এসটিপিতে 11.2 লিটার H2S পেলাম। H2S সমান বলতে পারি আমরা কত, বলতে পারি 0.5 মোল H2S বলতে পারি, 0.5 মোল H2S, হাফ মোল H2S বলতে পারা যায়। তা হাফ মোল H2S এর অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা 1 মোলে কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যার সমান। 1 মোল অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, 1 মোল H2S এ অণু কতগুলো, অণু থাকবে 6.022 × 10⁻23। তো 0.5 মোলে কত থাকবে, অণুর সংখ্যা থাকবে এর অর্ধেক মানে কত, 3.011 × 10⁻23। এটা হচ্ছে উত্তর, এটা কি আমাদের অ্যান্সার। উত্তর কত আসতে হবে, অতএব 3.011 × 10⁻23 টি অণু থাকবে। এই গেল তোমাদের 4-2 অথবা। নেক্সট কোশ্চেন কত আছে, 4-3। 4-3 কোশ্চেনটা দেখো। 4-3 কোশ্চেনে কি বলেছে যে তাপ থেকে অঙ্ক বলছে একটি ঘরের
জ্বালানার ক্ষেত্রফল দেওয়া আছে, জ্বালানার ক্ষেত্রফল দেওয়া আছে কত 2 মিটার স্কোয়ার, জ্বালানার ক্ষেত্রফল দেওয়া আছে 2 মিটার স্কোয়ার। বলেছে কাচের বেদ কত 2 mm, কাচের বেদ দেওয়া আছে কত 2 মিলিমিটার। আর কি দেওয়া আছে, কাচের বেদ কত 2 মিলিমিটার। কাচের জানলার ভেতরের এবং বাইরের তলের উষ্ণতার যথাক্রমে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 30 মিনিটে জানলা দিয়ে কি পরিমাণ তাপ ঘর থেকে বাইরে চলে যাবে। কাচের তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 0.002 ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স এবং পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দেখো প্রত্যেকটা কিসে দেওয়া আছে, এগুলো সব সিজিএস ইউনিটে দেওয়া আছে না। আপেক্ষিক তাপের মান কত দেওয়া আছে, তাপ পরিবাহিতাঙ্কর মান কত দেওয়া আছে, পরিবাহিতাঙ্কের মান দেওয়া আছে কিসে না সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিটে যেহেতু দেওয়া আছে তো আমরা পুরোটা সিজিএস ইউনিটে কনভার্ট করতে পারবো। এখানে আমাদের উত্তর হচ্ছে কোশ্চেন এই সমীকরণ কী যাবে, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কত না কে এ থিটা 2 বিয়োগ থিটা 1 টি বাই কত, টি বাই হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এখানে কী কী আমরা জানি যে কিউ এর মান আমাকে বের করতে হবে। কিউ হচ্ছে কি তাপের পরিমাণ, কিউ সমান কি তাপ, তো এটা আমাকে বের করতে হবে। তারপরে কি আছে এ মানে কত তাপ পরিবাহিতাঙ্ক, কি আছে তাপ পরিবাহিতাঙ্ক, যার মান কত আছে 0.002 ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলো। তারপরে কি আছে এ মানে কি, মানে হচ্ছে ক্ষেত্রফল, তাই তো, এ মানে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে 2 মিটার স্কোয়ার দেওয়া আছে। দেখো 2 মিটার স্কোয়ারকে যদি আমরা সেমিতে কনভার্ট করি, 2 মিটার 1 মিটার মানে কত 100 সেমি, 2 মিটার মানে কত হবে 100 স্কোয়ার, সেমি স্কোয়ার। তো কত আসলো, তো কত 2 মিটার স্কোয়ার মানে কত আসছে সেমি স্কোয়ার 2, 1 2 3 4 এত সেমি স্কোয়ার। নেক্সট কি আছে এরপরে আছে দেখো থিটা 2 এর মান কত আছে, থিটা 2 হচ্ছে থিটা 2 হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর থিটা 1 কত, থিটা 1 হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি আছে, তারপরে হচ্ছে টি মানে হচ্ছে সময় কত, সময় দেওয়া আছে 30 মিনিট, সময় আছে 30 মিনিট মানে কত সেকেন্ড 1800 সেকেন্ড। তারপরে কি আছে, তারপরে আছে তোমার ডি মানে কি বেদ, তো বেদের মান কত দেওয়া আছে 2 mm না, বেদের মান কত আছে 2 mm, 2 mm মানে কত সেন্টিমিটার হবে, মিলিমিটার থেকে সেমিতে যদি আমরা যাই, mm থেকে সেমিতে গেলে 0.2 সেন্টিমিটার। আর মানগুলো যদি আমরা পুট করি ওই সমীকরণে, তো কিউ ইজ ইকুয়াল টু কত আসবে, কিউ ইজ ইকুয়াল টু কে এর মান কত 0.002 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 2 গুণ 20000 ইন্টু থিটা 2 বিয়োগ থিটা 1 কত হবে, থিটা 2 বিয়োগ থিটা 1 হচ্ছে 15, 20 বিয়োগ 5 মানে 15 ইন্টু টি হচ্ছে 1800 বাই কত বেদ 0.2 দশমিক তুললে হচ্ছে 10। এবার দেখো কাটাকাটি করো, এবার কাটাকাটি এই দশমিক তুললে কত হবে, নিচে হবে কত 1 2 3খানা 0, 3খানা 0 3খানা 0 3খানা 0, এই 3খানা 0 কেটে দাও, কেটে গেল। তারপরে এই 2 দিয়ে কাটলে এটা 2 কাটা গেল, তারপরে কত পড়ে থাকবে, নিচে কিছু নেই, উপরে যা আছে গুণ করে দাও। উপরে কত আছে 15 এই 15 দুগুণে 30, তো কত আছে 15 গুণ 2 গুণ 18, 30 গুণ কত 30 গুণ 18 গুণ কত, এটা কত আছে, এটা আছে 1 2 3 4, কত আসছে এটা 3 18 54 ইন্টু কত 10 টু দি পাওয়ার 1 2 3 4 আর আগে 5, এটা ক্যালোরি, এত ক্যালোরি আসলে ইউনিট, ওকে এত ক্যালোরি। তো এত ক্যালোরি মানে কত, আমরা এটা লিখতে পারি 5400 কিলো ক্যালোরি লিখতে পারি এখান থেকে, 5400 কিলো ক্যালোরি। এটা হচ্ছে কি উষ্ণপৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠ, অর্থাৎ বাইরে এত পরিমাণ তাপ বেরোবে, অতএব বাইরে 5400 কেসিএল কিলো ক্যালোরি তাপ বেরিয়ে যাবে। এই হলো তোমাদের কত 4-3 কোশ্চেন, কিছু নেই, শুধুমাত্র তোমাদের সমীকরণটা মুখস্থ রেখে মান বসিয়ে
ক্যালকুলেশন করলে উত্তর হয়ে গেল, শুধু সমীকরণটা মুখস্থ লাগবে। নেক্সট কোশ্চেন দেখো, চারে একটা অঙ্ক আছে, চারের পাঁচে অঙ্ক রয়েছে। কী হচ্ছে, একটা আলো চ্যাপ্টার অঙ্ক, 4.5 থেকে আছে আলোর অঙ্ক। 4.5 আলোর কী অঙ্ক আছে দেখো, বলেছে যে একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 7 ডিগ্রি কোণে আপতিত হলো। একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের, অর্থাৎ প্রিজম কোণ এ এর মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে I1 মানে কী বলেছে, I1 এর মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। অর্থাৎ প্রথম তলে আপতন কোণ, I1 মানে হচ্ছে প্রথম তলে বা একটি তলে আপতন কোণ, যার মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আর এটা আছে প্রিজম কোণ, এই দুটো দেওয়া আছে। আর কি দেওয়া আছে, বলেছে যে রশ্মিটির মোট চ্যুতি কত, 60 ডিগ্রি 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। কী দেখা যাচ্ছে, প্রিজমের লম্বভাবে নির্গত হয় এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কটি নির্ণয় করো। তো কী কোশ্চেন আছে, এইগুলো চ্যুতি দেওয়া আছে, ডেল্টা ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি, ডেল্টা সমান চ্যুতিকোণ, এটা হচ্ছে চ্যুতিকোণ। তো আমরা কি জানি, আমরা জানি ডেল্টা ইকুয়াল টু I1 যোগ I2 বিয়োগ এ, এটা হচ্ছে সূত্র। এর এখানে মানগুলো পুট করে I2 এর মান বের করো। এর মধ্যে 30 ডিগ্রি সমান কত, I1 এর মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি যোগ কত, যোগ হচ্ছে I2 বিয়োগ কত, 30 ডিগ্রি। এখান থেকে কত মান আসবে, I2 সমান 0 ডিগ্রি। কত আসলে, I2 সমান 0 ডিগ্রি। I2 সমান 0 ডিগ্রি এর অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে লম্বভাবে নির্গত হয়। যেহেতু দেখো I2 ইজ ইকুয়াল টু কত, I2 ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে, কি বলেছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে। তো আপতন কোণ কত, প্রিজমের আপতন কোণ কত দেওয়া আছে, আপতন কোণ I মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ কত দেওয়া আছে, প্রতিসরণ কোণ হচ্ছে R ইকুয়াল টু আছে 30 ডিগ্রি। তো আমাদের প্রতিসরাঙ্ক সূত্র কি, প্রতিসরাঙ্ক সমান সাইন I বাই সাইন R। সাইন I কত, সাইন 60 ডিগ্রি বাই কত, সাইন 30 ডিগ্রি। তো সাইন 60 মান কত, √3/2, আর সাইন 30 মান কত হচ্ছে 1/2, করলে কত হবে, √3 পড়ে থাকবে। উত্তর কত, √3, প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে √3। নেক্সট কোশ্চেন দেখো, এর অথবা 4-এর 5-এর অথবা, 4-এর 5-এর অথবাতে কি আছে, 4-এর 5-এর অথবাতে বলেছে একটি মাধ্যম থেকে আলোকরশ্মি তির্যকভাবে অপর একটি মাধ্যমে পড়লো। রশ্মিটির প্রতিসরণের পর অভিলম্ব থেকে আরও 10 ডিগ্রি কৌণিক দূরত্ব গেল। একটি প্রিজম মাধ্যম থেকে আলোকরশ্মি তির্যকভাবে অপর মাধ্যমে পড়লো। রশ্মিটি প্রতিসরণের পর অভিলম্ব থেকে, মানে এই যে রশ্মিটা এইখানে এসে পড়লো, এবার বলেছে এটা কত, এটা হচ্ছে আপতন কোণ I। এবার বলছে রশ্মিটি এই সোজা না গিয়ে কী বলছে, আরও 10 ডিগ্রি বিচ্যুতি করলো, এই হয়ে গেল, তাই তো, আরও 10 ডিগ্রি বিচ্যুতি করলো। এটার মান দেওয়া আছে 10 ডিগ্রি। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে, এটার মান বলেছে রশ্মি 10 ডিগ্রি গেছে। এবং প্রতিসরণ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। প্রতিসরণ কোণ মানে এই টোটালটার মান কত দেওয়া আছে, এই টোটালটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। এবার কী বলতে চাইছে, তবে বলতে চেয়েছে যে আপতন কোণের মান কত। প্রথম হচ্ছে কোনটি ঘনতার মাধ্যম, এটা যদি এ মাধ্যম হয়, এটা বি মাধ্যম হয়। আলোকরশ্মিটি কোন মাধ্যম থেকে এসেছে, আলোকরশ্মিটি এসেছে ঘন মাধ্যম থেকে লোহ মাধ্যমে। আলোকরশ্মিটি এসেছে ঘন থেকে লোহ মাধ্যমে, অর্থাৎ কোনটি ঘনতার মাধ্যম, অর্থাৎ যে মাধ্যম থেকে আলোকরশ্মিটি এসেছে সেটি হচ্ছে ঘনতার মাধ্যম। প্রথমটি ঘনতার, কী বলতে 1 নম্বর উত্তর পেলাম, প্রথমটি ঘনতর মাধ্যম। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, এর সাথে 2 নম্বর কোশ্চেন বলেছে যে প্রতিসরণ কোণ যদি 50 হয় আপতন কোণের মান কত।
দেখো আলোকরশ্মিটা যদি এখানে না থাকতো, যেহেতু কোন দিক দিয়ে এই সোজা বেরিয়ে যেত, উল্লম্ব থাকার জন্য এই দিকে গেছে 10 ডিগ্রি বিচ্যুতি হয়েছে। তবে এখানে প্রতিসরণ কোণ কত আসছে? প্রতিসরণ কোণ 50 ডিগ্রি, মানে এই টোটাল কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটুকুর মান কত? এই কোণটুকুর মান হচ্ছে 40 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে এর বিপরীত কোণ। এই কোণটুকুর মান কত? এই কোণটুকুর মান দেখো 40 ডিগ্রি আসছে না। টোটালটা যদি 50 হয়, এইটুকু 10 হলে এইটুকু কত হবে? 40, আর এটা 40 হলে এটা হচ্ছে 40, তো উত্তর হচ্ছে 40 ডিগ্রি। তো হচ্ছে আপতন কোণ কত? আপতন কোণ 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট তোমরা দেখতে পারো কোশ্চেন নম্বর হচ্ছে 4.8। 4.8 কী বলেছে? একটি তেজস্ক্রিয় মৌল নিউক্লিয়াস এক্স থেকে দুটি বিটা ও একটি আলফা কণা নিশ্চিত হলে প্রাপ্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা ও পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে তা নিরূপণ করো। প্রাপ্ত নিউক্লিয়াস ও আদি নিউক্লিয়াসের মধ্যে সম্পর্ক কী হবে? আমরা ধরে নিচ্ছি এক্স, যার পারমাণবিক ক্রমাঙ্ক কত? পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ। এটা আমরা ধরে নিলাম। এখান থেকে যদি দুটো বিটা বেরোয়, কী বেরোয়? দুটো বিটা যদি নির্গত হয়, দুটো বিটা নির্গত হলে কী তৈরি হবে? এটা তৈরি হবে ওয়াই, মৌল চেঞ্জ হবে। এবং ভর সংখ্যা আমরা কি জানি? ভর সংখ্যা চেঞ্জ হয় না। বিটা বেরোলে কি হয়? ভর সংখ্যা চেঞ্জ হয় না, তা ভর সংখ্যা জেডে থাকবে। কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক কত বৃদ্ধি হবে? একটার জন্য 1 বৃদ্ধি পায়, দুটোর জন্য 2 বৃদ্ধি পাবে। কী হয়? যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা বেরোয়, তবে তার পারমাণবিক ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, তো দুটোর জন্য 2 বৃদ্ধি পেলো। এখান থেকে যদি আবার কী বেরোয়? আবার যদি একটা আলফা কণা নির্গত হয়, আমরা জানি আলফা কণা বেরোলে কী হয়? ভর কমে 4 একক, ভর কমে কত? 4 একক, এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত বাড়ে? কত কমে? 2 কমে। তো Z-2 থেকে বেরিয়ে গেলে আবার 2 জেড তৈরি হয়, Z+2 থেকে 2 বেরিয়ে গেলে জেড তৈরি হবে, আর এটা হবে M-4। তো এটাকে আমরা এক্স দিয়ে আবার লিখতে পারি। তবে এটা কি তৈরি হলো? এই যে চেঞ্জেসটা হলো, এখান থেকে আমরা বলতে পারি এই দুটোর মধ্যে সম্পর্ককে, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আইসোটোপ। আমাদের একটু ব্যাখ্যা করে লিখতে হবে যে আলফা বেরোলে কী হয়, বিটা বেরোলে এগুলো লিখে দেবে। একটা আলফা বেরোলে বিটা বেরোলে কী হয়? যে ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। যেহেতু দুটো বিটা বেড়েছে, তাই 2 একক পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পেয়েছে। একইভাবে আলফা বেরোলে কী হয়? ভর 4 একক কমে এবং পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে। তাই এটি Z+2 থেকে 2 কমে জেড তৈরি হয়েছে, অর্থাৎ একই ধরনের পড়ে আছে। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 4.9। 4.9 বলেছে দেখো নির্দেশ মতো সাজাও। 1 নম্বরে কী সাজাতে বলেছে? দেখো বলেছে যে ক্ষারকীয়তা ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে, তাই ক্ষারকীয়তা ঊর্ধ্বক্রমে বাম থেকে ডানে গেলে আমরা কী জানি? ক্ষারকীয়তা কমে। হ্যাঁ, বাম থেকে ডানে গেলে ক্ষারকীয়তা কী হয়? কমে। উপর থেকে নিচে নামলে ক্ষারকীয়তা কী হয়? বাড়ে। ক্ষারকীয় ধর্ম কি উপর থেকে নিচে গেলে বাড়ছে এবং ডান থেকে বামে গেলে কমছে। অর্থাৎ ক্ষার ধাতুগুলোর ক্ষারকীয় ধর্ম বেশি। অর্থাৎ এখানে যারা মৌলগুলো যখন দেওয়া আছে, দেখো যে জিনিসগুলো দেওয়া আছে, কী কী দেওয়া আছে এখানে? অ্যাকচুয়ালি V2O3 দেওয়া আছে, তারপরে কী দেওয়া আছে? MgO দেওয়া আছে, Al2O3 দেওয়া আছে, Na2O দেওয়া আছে, K2O দেওয়া আছে, আর Rb2O দেওয়া আছে। এর মধ্যে এইটা এই তিনটে কি? এটা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, এই তিনটে হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। তাই গ্রুপ 1 এলিমেন্টের এদের ক্ষারকীয়তার চরিত্র বেশি হয়। এটা কি বলেছে? ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাতে, অর্থাৎ ছোটো থেকে বড়। তো এদের ক্ষারকীয়তা বেশি হবে বাদবাকিগুলোর থেকে, কারণ এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। এই তিনটে হচ্ছে গ্রুপ 1। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গ্রুপ 2। আর এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3 হচ্ছে এই দুটো। তো আমরা কি জানি? গ্রুপ 3 এর কী হবে? কম হবে। গ্রুপ 3 এর কম হবে এবং উপর থেকে নিচে গেলে বাড়ছে। তার মানে এই দুটোর মধ্যে, গ্রুপ 3 এর মধ্যে সব থেকে কম কার হবে? সব থেকে কম হবে Al2O3, সব থেকে কম। তারপর হবে কার? B2O3 হবে। তারপরে কী হবে? গ্রুপ 1, গ্রুপ 2 MgO। তারপরে এদের দেখো, যেহেতু এটা গ্রুপ 1, তাই এদের ক্ষারকীয় চরিত্র বেশি হবে, কারণ আমাদের গ্রুপ 1 এর কী হয়? বেশি হয় ক্ষারকীয় চরিত্র, এবং গ্রুপ 1 এর বেশি হয় এবং উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে বৃদ্ধি হয় সবার উপরে গেছে Na2O, তারপরে কী হয়? K, তারপরে থাকে কত? Rb সবার নিচে থাকে। তাই Rb2 এর ক্ষারকীয় চরিত্র সব থেকে বেশি। তাই ক্ষারকীয় ধর্মের ঊর্ধ্বক্রম, এটা হলো কিসের? ক্ষারকীয় ধর্মের ঊর্ধ্বক্রম। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4.9 বি। 4.9 বি কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে কাকে? OCl/BeI। OCl/BeI কি বলছে? তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হয়? আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে।
তো সবার লাস্টে কি আছে, সবার লাস্টে দেখো এটা কি এলিমেন্ট, এটা হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট ক্লোরিন, এটাও গ্রুপ 17, এটা কত গ্রুপ 16, আর এটা কত গ্রুপ 2। তাই সব থেকে কম কার হবে, গ্রুপ 2 যে আছে বিই, তারপরে কি আসবে, তারপরে হবে অক্সিজেন, তারপরে কার আসবে, তবে সিএল আর আই এর মধ্যে কার বেশি হবে, তারপরে হচ্ছে আই সিএল, এটা হবে কি আই এর ক্ষেত্রে আরও এটা কমবে, আয়ের ক্ষেত্রে আরও কমবে, উত্তর হবে কি এটা হবে না, হবে বিই আই, তারপরে কি অক্সিজেন, তারপরে সিএল। যেহেতু আই কি দেখো, আই যত দেখো 17 নম্বর গ্রুপে থাকুক, কিন্তু আই পর্যায় বরাবর অনেক নিচে আছে, আই পর্যায় বরাবর কত, আই হচ্ছে পঞ্চম পর্যায়ের এলিমেন্ট, আর অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, তো প্রতি নিচে গেলে তো কমে যাচ্ছে তড়িৎ মান। তো এটা হচ্ছে তড়িৎ ক্রম। নেক্সট কোশ্চেন হচ্ছে সি। সি কি বলেছে, বলেছে দেখো অম্লিকতার ঊর্ধ্বক্রম, তো আম্লিকতার ঊর্ধ্বকতা, আম্লিকতা কী বরাবর হয়, আম্লিকতা বাম থেকে ডানে গেলে কী হয় বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কমে। তো এইখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে, কে কে দেওয়া আছে, Al2O3 দেওয়া আছে, SiO2 দেওয়া আছে, আর ClO দেওয়া আছে। এটা দেখো প্রত্যেকটা কত সেকেন্ড থার্ড পিরিয়ড এলিমেন্ট, সবগুলো কি থার্ড পিরিয়ড এলিমেন্ট, তৃতীয় পর্যায়ের এলিমেন্ট, এরা থার্ড পিরিয়ড, সবগুলো তৃতীয় পর্যায়ে। আমরা শুধু এইগুলো দেখবো, সবগুলো তো অক্সিজেন, অক্সিজেন দেখতে হবে তোমাকে, দেখো Al কী দেখবে, Al দেখবে, Si দেখবে, Cl কে দেখবে। তো এই বরাবর গেল, এই বরাবর বাড়ছে, তো এটা কত, এটা হচ্ছে গ্রুপ কত, গ্রুপ 13, এর গ্রুপ কত 14, আর এর গ্রুপ কত 17। তো বাম থেকে ডানে গেলে বাড়ছে, তো তারপর সব থেকে বেশি কার ওর, কী হবে Al2O3 অর্ডার, SiO2, তারপরে ClO2। এটা হচ্ছে কিসের অর্ডার, এটা হচ্ছে আম্লিকতার ঊর্ধ্বক্রম, আম্লিকতার ঊর্ধ্বক্রম। নেক্সট দেখো কত নম্বর কোশ্চেন দেখবো, নেক্সট দেখবো আমাদের 4-11, 4.11। 4.11 কী দেওয়া আছে দেখো, বলেছে একটি ক্লোরাইড লবণ এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করলে, তো এর সঙ্গে যদি CaO মিশিয়ে আমরা উত্তপ্ত করি, তা তৈরি হবে কি, তৈরি হবে একটি বর্ণহীন ঝাঁঝালো গন্ধবিশিষ্ট বি গ্যাস। এটা কি বর্ণহীন ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাস বি উৎপন্ন হয়। বি এর সঙ্গে যদি HCl বাষ্পের বিক্রিয়া ঘটায়, বি এর সাথে কার বিক্রিয়া, যদি আবার HCl এর বাষ্পের বিক্রিয়া ঘটায়, তা তৈরি হবে আবার এ পাওয়া যায়। তো এ পাওয়া যায়, এর বলছে এ বিকে শনাক্তকরণ করে সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। তো আমরা এখানে কি বলতে পারি, এই যে একটি ঝাঁঝালো বর্ণহীন গ্যাস, এটা কি, এটা অ্যামোনিয়া তৈরি হবে তো না, ঝাঁঝালো বর্ণহীন গ্যাস কোনটা, অ্যামোনিয়া তৈরি হয়। তো এখানে অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া কী তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, NH4Cl। আর আমরা কি জানি আবার NH4Cl এর সাথে কার বিক্রিয়ায়, CO এর বিক্রিয়ায় তৈরি হয় কি, তো আমাদের তৈরি হচ্ছে বিক্রিয়া দেখো NH4Cl প্লাস CaO, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয় কি, তৈরি হয় NH3 তৈরি হয়, যোগ কি তৈরি হয়, যোগ তৈরি হয় CaCl2, যোগ তৈরি হয় H2O। তো এই যে এটা কি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা বি। তো এই যে বি এর সাথে অর্থাৎ NH3 সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটে, কি তৈরি হয়, তৈরি হয় NH4Cl এর সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া কার, অ্যামোনিয়াম ক্লোরাইডের, যেটা এ। তো পেয়ে গেল আমাদের এবিসি, এই এবি পেয়ে গেছি, সমীকরণ পেয়ে গেছি, লিখে দেবে। নেক্সট লাস্ট কোশ্চেন 4-12। 4-12 কোশ্চেন কী দিয়েছে দেখো, 4-12 বলেছে যে ইথেন থেকে শনাক্তকরণ করতে, এ থেকে সি পর্যন্ত শনাক্ত করো ইথেন। ইথেনের সংকেত হচ্ছে কি CH3 ইথেনের সাথে কার বিক্রিয়া, Cl2 1 মোল উল্লেখ করা আছে, 1 মোল উল্লেখ করা আছে মানে একটা Cl অ্যাড হবে, বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক। যেহেতু Cl 1 মোল বলা আছে, একটা Cl অ্যাড হবে, অর্থাৎ CH3CH2Cl উৎপন্ন হবে। এর সাথে কার বিক্রিয়া বলেছে, এর সাথে বিক্রিয়া বলেছে, এটা এ পেয়ে গেলাম আমরা। এর সাথে কার বিক্রিয়া, অ্যালকোহলীয় KOH, KOH কিসের, অ্যালকোহলীয় KOH, অ্যালকোহল KOH দিয়ে যদি আমাদের হিট করা হয়, তবে এখানে কী ধরবে, HCl বেরিয়ে যাবে, তৈরি হবে CH2 ডবল বন্ড CH2। এটা কি, এটা হচ্ছে বি, কী বেরোবে, এটা -HCl বেরিয়ে যাবে। নেক্সট স্টেপে কী বলেছে, 3 নম্বর স্টেপে বলেছে শীতল লঘু, কী বলছে, লঘু শীতল কার বিক্রিয়া, লঘু শীতল ক্ষারীয় KMNO4। তো ক্ষারীয় KMNO4 এর কাজ হচ্ছে OH অ্যাড করে, OH কে অ্যাড করে, এখানে দুটো OH অ্যাড হবে, CH2CH2OH দ্বিবন্ধন ভেঙে গিয়ে OH তৈরি হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এই হলো আমাদের মডেল কোশ্চেন নম্বর 3 এর শেষ।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে।